হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা আরও একটা নতুন ক্লাসে চলে এসেছি। ক্লাসের হেডিং দেখে বুঝতেই পারছো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। এই যে এলিজাবেথান পিরিয়ড এটা হচ্ছে রেনেসাঁর অন্তর্গত। দেখো আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ওপর যে জেনারেল ক্লাসটা করেছি, মানে যেখানে আমরা পিরিয়ডগুলোকে ডিভিশন করেছিলাম, সেই ক্লাসে আমি রেনেসাঁর 4টি ডিভিশন করেছিলাম। তো রেনেসাঁর সেই 4টি ডিভিশনের মধ্যে প্রথম ডিভিশন হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। আজকে কি করব আমরা? আজকে আমরা এই এলিজাবেথান পিরিয়ডটাকে অ্যানালাইসিস করব। তো চলো আজকে আমরা এই এলিজাবেথান পিরিয়ডের ক্লাসটাকে শুরু করি। তো প্রথমেই দেখো এই যে এলিজাবেথান পিরিয়ড, এই এলিজাবেথান পিরিয়ড বেসিক্যালি কত সাল থেকে কত সাল অবধি? এটা হচ্ছে 1550 সাল থেকে 1603 সাল অবধি। তাহলে 1550 থেকে 1603 সাল অবধি হচ্ছে আমাদের এই এলিজাবেথান পিরিয়ড। তো এই পিরিয়ডের যে লিটারেচার, যে ব্যাকগ্রাউন্ড, যে ক্যারেক্টারিস্টিক্স, সেই বিষয়গুলোকে আমরা কি করব আজকে পয়েন্ট ওয়াইজ এক এক করে অ্যানালাইসিস করব। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে এগুলো আমি মুছে দিই। তো দেখো আজকে আমরা এলিজাবেথান পিরিয়ড পড়বো, যেটা হচ্ছে 1550 থেকে 1603 সাল অবধি। তোমরা কি করবে? তোমরা এই প্রত্যেকটা পয়েন্ট খাতার মধ্যে কিন্তু লিখে নেবে, খাতার মধ্যে লিখে নেবে। আর যদি খাতার মধ্যে না লেখো তাহলে তোমরা যদি এই টোটাল ক্লাসটার পিডিএফ ভার্সন চাও, তাহলে পিডিএফ ভার্সনটা আমি এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ওই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটাকে ফলো করে ওটা অবশ্যই ডাউনলোড করে নিও। তো চলো আমরা ক্লাসটা শুরু করি, আমাদের এই এলিজাবেথান পিরিয়ডের ক্লাসটা। তো দেখো এলিজাবেথান পিরিয়ড আমরা বেসিক্যালি জানলাম যে 1550 থেকে 1603 সাল অবধি আমাদের এলিজাবেথান পিরিয়ড, টাইম লাইনটা আমরা জানলাম। তো দেখো আমরা কি কি জানবো? প্রথমেই দেখো যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। কি জানতে হবে? ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। এই ব্যাকগ্রাউন্ড মানে কি? এই ব্যাকগ্রাউন্ড মানে হলো হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমাদের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। তো প্রথমে জানি, তাহলে আমরা পয়েন্ট ওয়াইজ জানবো। তো ফার্স্ট পয়েন্ট আমরা করছি। তো ফার্স্ট পয়েন্ট আমরা করছি, কি জানতে পারছি? আমরা রেনেসাঁ সম্পর্কে একটু জানি, যে রেনেসাঁ কখন চালু হলো, মানে আমাদের ইউরোপে রেনেসাঁ কখন শুরু হলো সেটা আমরা জানি। তো প্রথমে দেখো একটা সাল আমি লিখছি 1453, 1453 সাল। 1453 সালে কি হলো? আমরা যারা হিস্ট্রি পড়েছি, হিস্ট্রিতে সবাই পড়েছি যে এই সময় হচ্ছে দ্য ফল অফ কনস্টান্টিনোপল। তো কি হচ্ছে? কনস্টান্টিনোপলের পতন কখন? 1453 সালে ঘটলো। এই 1453 সালে কনস্টান্টিনোপলের পতনের পর থেকে কি শুরু হলো গো? আমাদের বিগিন হলো। কি বিগিন হলো? আমাদের রেনেসাঁ। কোথায়? ইন ইটালি। তাহলে ইটালিতে রেনেসাঁ শুরু হচ্ছে কখন? আমাদের 1453 তে, দ্য ফল অফ কনস্টান্টিনোপল। কনস্টান্টিনোপলের পতনের পর থেকেই ইটালিতে আমাদের রেনেসাঁ শুরু হয়ে গেল। এটা আমরা ফার্স্ট ব্যাকগ্রাউন্ডের পয়েন্টে পেয়ে গেলাম। তো চলো আমরা সেকেন্ড ব্যাকগ্রাউন্ডের পয়েন্ট জেনে নিই। সেকেন্ড কি পাচ্ছি আমরা? সেকেন্ড পাচ্ছি এই যে এলিজাবেথান পিরিয়ড। এই পিরিয়ডটা কেন নাম হচ্ছে এলিজাবেথান পিরিয়ড? তো দেখো এটা জানতে হলে কি? এটা জানতে হবে আমাদের এই পিরিয়ডের যে মনার্কি সিস্টেম, সেই মনার্কি সিস্টেমে কে ছিলেন সেটা জানলে আমরা বুঝতে পারবো যে এই পিরিয়ডটার নাম কেন এলিজাবেথান পিরিয়ড। দেখো বেসিক্যালি এই সময় ইংল্যান্ডের রানী ছিলেন কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট। রানী প্রথম এলিজাবেথ ছিলেন। কোথাকার কুইন? ইংল্যান্ডের কুইন। বিকেম দ্য কুইন অফ ইংল্যান্ড। তাহলে এনার নাম অনুযায়ী কি করা হলো? পিরিয়ডটার নাম করা হলো এলিজাবেথান পিরিয়ড। তাহলে এই কুইন এলিজাবেথ কত সাল থেকে কত সাল অবধি রানী ছিলেন? তিনি বেসিক্যালি 1558 থেকে 1603, মানে 1558 সাল থেকে 1603 সাল অবধি ইংল্যান্ডের রানী হিসাবে ছিলেন কে? আমাদের কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট। এবং এনার নাম অনুযায়ী, এই কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট, এনার নাম অনুযায়ী আজকের আমাদের পিরিয়ডটার নাম কি গো? এলিজাবেথান পিরিয়ড। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে মোটামুটি এই দুটো পয়েন্ট জানলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা জেনে গেলাম কিসে? এই এলিজাবেথান পিরিয়ড এবং রেনেসাঁ পিরিয়ডের যে ব্যাকগ্রাউন্ড, রেনেসাঁ কখন শুরু হলো এবং এলিজাবেথান পিরিয়ডটাকে কেন এলিজাবেথান পিরিয়ড বলা হচ্ছে এই কুইন এলিজাবেথের নাম অনুযায়ী, সেটা আমরা বেসিক্যালি জানলাম।
আমরা চলো নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট আমাদের কি জানতে হবে? তো দেখো ব্যাকগ্রাউন্ড জানার পর নেক্সট যে পয়েন্টটা জানতে হবে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স, বা শুধু ফিচার্স বলতে পারি বা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারি আমরা। তাহলে ক্যারেক্টারিস্টিক ফিচার্স বলতে পারি বা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারি বা ফিচার্স বলতে পারি। তাহলে দেখো আমরা এই পিরিয়ডের যে বেসিক ক্যারেক্টারিস্টিক্স সেগুলোকে জানবো। তাহলে হেডিং দাও খাতার মধ্যে ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য, এই পিরিয়ডের কি কি ফিচার্স ছিল বা কি কি বৈশিষ্ট্য ছিল। তা দেখো এই পিরিয়ডের প্রথম যে বৈশিষ্ট্য তাকে বলা হয়ে থাকে রেনেসা হিউম্যানিজম। তাহলে কি বলবো আমরা? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে হিউম্যানিজম। তাহলে হিউম্যানিজম কথাটা মানে কি? হিউম্যানিজম কথাটা মানে হলো যে এই পিরিয়ডে ইম্পর্টেন্স অফ ইন্ডিভিজুয়ালিটি, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের যে ইম্পর্টেন্স সেই ইম্পর্টেন্সটা বাড়তে শুরু করলো। দ্যাটস ওয়াই এই পিরিয়ডটাকে আমরা বলতে পারি যে এই পিরিয়ডের একটা বৈশিষ্ট্য হচ্ছে হিউম্যানিজম। এই হিউম্যানিজমকে কি বলতে পারি? রেনেসা হিউম্যানিজম বলতে পারি। তাহলে ইম্পর্টেন্স অফ ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ ম্যান, এই দুটো বাড়লো। তাহলে দেখো হিউম্যানিজম আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিচ্ছি, কি লিখছি? ইম্পর্টেন্স অফ ম্যান অ্যান্ড ইন্ডিভিজুয়ালিটি, ইন্ডিভিজুয়াল করে দিলাম, ঠিক আছে? ইম্পর্টেন্স অফ ম্যান অ্যান্ড ইন্ডিভিজুয়াল, এটা বলল ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স। সেকেন্ডে কি পাচ্ছি আমরা? সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স আমরা পাচ্ছি ডিজায়ার ফর সায়েন্টিফিক স্পিরিট। তাহলে রেনেসা কথার নামই হচ্ছে নবজাগরণ। তাহলে দেখো ডিজায়ার ফর সায়েন্টিফিক স্পিরিট, প্রত্যেকটা হিউম্যান বিং এর মধ্যে কি সৃষ্টি হলো? একটা ডিজায়ার, একটা চাহিদা। কিসের চাহিদা? সায়েন্টিফিক স্পিরিট, প্রত্যেকে সায়েন্টিফিক চিন্তা ভাবনা করতে শুরু করলো। তাহলে এই রেনেসা পিরিয়ড থেকে সায়েন্স এন্ড টেকনোলজি ডেভেলপ হতে শুরু করলো। থার্ড যে ক্যারেক্টারিস্টিক সেটা কি গো? ইন্টারেস্ট ইন ক্লাসিক্স বা ক্লাসিসিজম। তাহলে কি মানুষের ইন্টারেস্ট বাড়লো? কাদের গো? রাইটারদের। কাদের উপর ইন্টারেস্ট বাড়লো? ক্লাসিকদের উপর বা ক্লাসিসিজমের উপর, বা ক্লাসিক যে সমস্ত রাইটার গুলো মানে গ্রিক, রোমান, এই সমস্ত রাইটারদের উপর একটা ইন্টারেস্ট গ্রো হতে শুরু করলো এই পিরিয়ড থেকে। তাহলে এই পিরিয়ড থেকে কি হলো? ইন্টারেস্ট ইন ক্লাসিক্স বা ক্লাসিসিজম এর ইন্টারেস্টটা গ্রো হতে শুরু করলো। তাহলে এটা হচ্ছে আমাদের থার্ড ক্যারেক্টারিস্টিক্স। ফোর্থে কি পাচ্ছি আমরা? ফোর্থে পাচ্ছি আমরা এক্সপ্লোরেশনস। বিভিন্ন যে এক্সপ্লোরেশনস, বিভিন্ন যে নতুন নতুন মহাদেশ খোঁজা এই পিরিয়ড থেকেই কিন্তু শুরু হলো। ভেবে দেখো আমাদের ভাস্কো ডা গামা যে সময় আমাদের ভারতে এসেছিলেন, ঠিক এই সময়টাতেই, ঠিক রেনেসা এবং এলিজাবেথেন পিরিয়ড, এই সময়গুলোতেই কিন্তু আস্তে আস্তে মানে ইউরোপের সমস্ত কান্ট্রিগুলো কি করলো? বাইরের দেশগুলোকে এক্সপ্লোর করতে শুরু করলো। তাহলে দেখো এক্সপ্লোরেশনও কিন্তু এই পিরিয়ডের আরো একটা বৈশিষ্ট্য। তাহলে দেখো এই বেসিক্যালি চারটে আমরা ক্যারেক্টারিস্টিক্স পেয়ে গেলাম এই পিরিয়ডে। কি কি পেলাম? হিউম্যানিজম, যেখানে ইম্পর্টেন্স অফ ম্যান এন্ড ইন্ডিভিজুয়াল। আর কি পেলাম? ডিজায়ার ফর সায়েন্টিফিক স্পিরিট, প্রত্যেকে সায়েন্টিফিক হতে শুরু করলো। আর কি পেলাম? ইন্টারেস্ট ইন ক্লাসিক্স অর ক্লাসিসিজম, যেখানে গ্রিক রোমান রাইটারদের প্রতি আমাদের এখনকার রাইটারদের একটা ইন্টারেস্ট গ্রো হতে শুরু করলো। আর কি পেলাম? একটা এক্সপ্লোরেশন, ইউরোপিয়ানরা বেরিয়ে পড়লো কি করতে? সারা পৃথিবীকে এক্সপ্লোর করতে। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স এর পয়েন্টগুলো পেয়ে গেলাম। এরপর আমরা নেক্সট জায়গায় চলে যাই। নেক্সট কোথায় যাব আমরা? দেখো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড পেলাম, ব্যাকগ্রাউন্ডের পর আমরা ক্যারেক্টারিস্টিক্স পেলাম, ক্যারেক্টারিস্টিক্স এর পর আমাদের যে জায়গায় যেতে হবে সেটা হচ্ছে আমাদের লিটারেচার। আমাদের কি করতে হবে? এই পিরিয়ডের যে লিটারেচার সেটাকে জানতে হবে। তো চলো আমরা লিটারেচারটাকে দেখে নিই, এই পিরিয়ডের লিটারেচারে কি আছে। তো দেখো আমরা হেডিংয়ে দিচ্ছি লিটারেচার। তা লিটারেচার হেডিংয়ে দিলাম। তা লিটারেচার এই পিরিয়ডে কি পাচ্ছি? বেসিক্যালি এই পিরিয়ডের লিটারেচারকে আমরা কি করব? তিন ভাগে ভাগ করব। তাহলে
এই রেনেসা মানে এলিজাবেথান পিরিয়ড, এই এলিজাবেথান পিরিয়ডের যে লিটারেচার, সেই লিটারেচারকে আমরা তিনটি গ্রুপে ভাগ করব। প্রথম গ্রুপটা কি? প্রথম গ্রুপটা হচ্ছে আমাদের পোয়েটস। ঠিক আছে, তাহলে প্রথম গ্রুপটা হচ্ছে আমাদের পোয়েটসদের গ্রুপ। এই পোয়েটকে আবার আমরা দুটো ভাগে ভাগ করে দিই। একটা হচ্ছে কারা? সনেটিয়ার্স, মানে যারা সনেট লিখেছিলেন। তাহলে একটা গ্রুপ কি গো? সনেটিয়ার্স, যারা সনেট লিখেছিলেন। আর একটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট। তাহলে একটা হচ্ছে আমরা সনেটিয়ার্স, যারা সনেট লিখেছিলেন, এবং মেটাফিজিক্যাল পোয়েট মানে যারা মেটাফিজিক্যাল কবিতা লিখেছিলেন। এখানে একমাত্র একজনেরই নাম পাবো, জন ডানের নাম পাবো। পরবর্তী পিরিয়ডে আমরা জন ডানের ফলোয়ারদের পাবো। তাহলে পোয়েটস, লিটারেচারের প্রথম পার্ট পোয়েটস, সেটাকে দুটো ভাগে ভাগ করলাম, সনেটিয়ার্স এবং মেটাফিজিক্যাল পোয়েটস। দু নম্বর আমরা কি পাচ্ছি? দু নম্বর আমরা পাচ্ছি ড্রামাটিস্টস, মানে নাট্যকার। তাহলে পোয়েটস পেলাম, ড্রামাটিস্ট। এই ড্রামাটিস্টদেরও দু ভাগে ভাগ করছি আমরা। প্রথম ভাগের নাম করছি কি? প্রথম ভাগের নাম দিচ্ছি আমরা প্রি শেক্সপিয়ারিয়ান। তাহলে প্রথম ভাগের নাম কি? প্রি শেক্সপিয়ারিয়ান ড্রামাটিস্ট, যাদেরকে বলা হচ্ছে ইউনিভার্সিটি উইটস। কি বলছি আমরা? ইউনিভার্সিটি উইটস বলছি। তাহলে দেখো আমরা ড্রামাটিস্টদের দুটো ক্যাটাগরিতে ভাগ করব। প্রথম ক্যাটাগরি নাম দিলাম কি? প্রি শেক্সপিয়ারিয়ান, তাদেরকে নাম দিচ্ছি আমরা ইউনিভার্সিটি উইটস। আর সেকেন্ড যে একটা সেকশন, সেই সেকশনের নাম দিচ্ছি আমরা কি? শেক্সপিয়ার and his contemporaries। তাহলে শেক্সপিয়ার and his contemporaries। তাহলে দেখো আমরা ড্রামার দুটো ভাগ পেলাম। একটা পেলাম কি? প্রি শেক্সপিয়ারিয়ান, যারা হচ্ছে ইউনিভার্সিটি উইটস। একটা হচ্ছে শেক্সপিয়ার and his contemporaries। আর থার্ড সেকশনে আমরা কি পাবো? থার্ডে আমরা পেয়ে যাব প্রোজ রাইটার্স। প্রোজ রাইটার্স মানে বেসিক্যালি এসেইস্টস, যারা এসে লিখেছিল। তা দেখো আমাদের এই যে এলিজাবেথান লিটারেচার, একে তিন ভাগে ভাগ করে দিলাম। কি কি ভাগ? পোয়েটস, ড্রামাটিস্টস এবং প্রোজ রাইটার্স বা এসেইস্টস। এই তিনটে ভাগকে আমরা জেনে নিলাম। আমরা আজকে বেসিক্যালি কি করব? দেখো এলিজাবেথান পিরিয়ডটা অনেক বড় পিরিয়ড, আমরা একটা ক্লাসে এটা শেষ করতে পারবো না। সো সেই কারণে আমরা কি করব? আজকে শুধু পোয়েট গুলোকে আমরা জানবো, যে এলিজাবেথান পিরিয়ডে এই সনেটিয়ার্স কারা ছিলেন এবং মেটাফিজিক্যাল পোয়েট কে ছিলেন, এই ব্যাপারটাকে আমরা জানবো। তো চলো আমরা নেক্সট কি করি, এক এক করে এলিজাবেথান পিরিয়ডে এই যারা পোয়েটস ছিলেন, সেই পোয়েটস গুলোকে পয়েন্ট বাই পয়েন্ট আমরা এক এক করে জেনে নিই। তো চলো আমরা পোয়েট গুলোকে জেনে নিই। এটা আমি মুছে দিচ্ছি, সবাই আশা করছি লিখে নিয়েছো। তো চলো আমরা এই পোয়েট গুলোকে জানবো। তাহলে পোয়েট গুলো আমরা জানবো এক এক করে। আমরা তাদের রাইটিং গুলোকে জানবো, জন্ম মৃত্যু জানবো। তো দেখো আমরা কাদেরকে জানছি? পোয়েটসদের। তাহলে পোয়েটসদের মধ্যে কাদেরকে জানবো? প্রথমে সনেটিয়ার্স। দেখো এনারা শুধুমাত্র যে সনেট লিখেছিলেন সেরকম ব্যাপার নয়, সনেটের সাথে সাথে অনেক কবিতাও লিখেছিলেন, বাট এনারা সনেট লেখার জন্য ফেমাস, সেই কারণে আমরা কি বলছি? সনেটিয়ার্স বলছি, আর কিছুই না। বাট এনারা বেসিক্যালি পোয়েটস। তো প্রথমে এই পোয়েটদের ক্যাটাগরিতে প্রথমে কাকে যাবে? প্রথমে যাকে জানতে হবে তার নাম হচ্ছে স্যার থমাস ওয়াট। তাহলে কি নাম পেলাম? স্যার থমাস ওয়াট। এনার জন্ম কখন? 1503 এবং মৃত্যু কখন? 1542। এনার সাথে আরো একজনের নাম অ্যাসোসিয়েটেড, এনাদের দুজনকে আমরা একসাথেই জানবো। তার নাম কি গো? তার নাম হচ্ছে হেনরি হাওয়ার্ড।
বা আর্ল অফ সারে, এনার জন্ম কখন? এনার জন্ম হচ্ছে 1516, মৃত্যু হচ্ছে 1547। এই ওয়াট এবং হাওয়ার্ড এনারা দুজন কি নামে পরিচিত, কি নামে ফেমাস হয়ে আছেন? এনারা বেসিক্যালি যে নামে ফেমাস হয়ে আছেন সেটা হচ্ছে ওয়াট অ্যান্ড সারে। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে এনারা যে নামটিতে পরিচিত হয়ে আছেন সেই নামটা কি গো? ওয়াট অ্যান্ড সারে, এই নামে আমাদের কাছে পরিচিত হয়ে আছেন। তাহলে সেই ওয়াট অ্যান্ড সারেকে আমরা জানবো, ঠিক আছে? তাহলে আমরা ওয়াট, থমাস ওয়াটকে পেলাম, হেনরি হাওয়ার্ড মানে আর্ল অফ সারে তাকে আমরা পেলাম। তিনি সারে নামে একটা জায়গার আর্ল ছিলেন, আর্ল মানে কি? জমিদার ছিলেন। তো এনাদের বেসিক্যালি যে কালেকশনটার জন্য এনারা ফেমাস হয়ে আছেন সেটা কি? দেখো এনাদের বেসিক্যালি একটা কালেকশন আছে যেটার জন্য এনারা ফেমাস হয়ে আছেন, তার নাম কি? তো সেই বইটার নাম হচ্ছে টোটালস মিসলেনি। এই টোটালস মিসলেনি এটা পাবলিশ হয়েছিল কখন? 1557। ভালো করে মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ক একটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ক। তাই টোটালস মিসলেনি পাবলিশ হয়েছিল কখন? 1557। এই টোটালস মিসলেনির আরেকটা টাইটেল আছে, সেটা টাইটেল কি? সংস অ্যান্ড সনেটস। তাহলে হয় টোটালস মিসলেনি নামে পরিচিত বা সংস অ্যান্ড সনেটস নামে পরিচিত। এটা পাবলিশ হয়েছিল কখন? 1557। এর মধ্যে কি আছে? এই ওয়াট এবং সারের লেখা সনেট আছে, এছাড়াও সেই সময়কার বিভিন্ন কবিদের লেখা কবিতা আছে, তাছাড়া পেট্রার্কের কিছু সনেটের ট্রান্সলেশন আছে এবং আরো অনেক কবিতা সেই সময়কার কবিদের আছে। টোটাল 271টা পোয়েমস টোটাল 271টা পোয়েমস আছে কিসের ভেতরে? আমাদের এই টোটালস মিসলেনি কালেকশনটার মধ্যে। এটা হচ্ছে এই ওয়ার্ড এবং সারের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন ইন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এটার জন্যই ফেমাস হয়ে আছে। এটার নাম কেন টোটালস মিসলেনি? কারণ এটার যিনি পাবলিশার ছিলেন, যিনি পাবলিশ করেছিলেন, সেই পাবলিশারের নাম ছিল কি গো? রিচার্ড টোটেল। এই রিচার্ড টোটেলের নাম অনুযায়ী আমাদের এই কালেকশনটার নাম হয়েছে কি? টোটালস মিসলেনি। এটা আরেকটা নাম হচ্ছে সংস অ্যান্ড সনেটস। তাহলে আমরা পেয়ে গেলাম স্যার থমাস ওয়াটকে এবং কাকে পেলাম আমরা? হেনরি হাওয়ার্ড বা সারেকে পেয়ে গেলাম। তাহলে আমরা পোয়েটসদের প্রথম দুজনকে জেনে নিলাম। এরপর চলো আমরা নেক্সট রাইটারে চলে যাই। তো মুছে দিচ্ছি এগুলো আমি। তো নেক্সট আমরা কাকে দেখবো? নেক্সট আমরা একজন বিখ্যাত লোককে দেখবো, তার নাম হচ্ছে এডমান্ড স্পেন্সার। তাহলে আমরা এরপর কাকে দেখবো? এডমান্ড স্পেন্সারকে দেখবো। তো চলো আমরা খাতার মধ্যে লিখে ফেলি, তোমরা লিখে ফেলো খাতার মধ্যে এডমান্ড স্পেন্সার। তাহলে নেক্সট আমরা পাচ্ছি এডমান্ড স্পেন্সার কি। তাহলে এডমান্ড স্পেন্সার জন্ম কখন? 1552। মৃত্যু কখন? 1599। তাহলে 1552 থেকে 1599। কে? আমাদের এডমান্ড স্পেন্সার। এনার ইম্পর্টেন্ট ওয়ার্কগুলো কি কি? তা দেখো, প্রথম এনার যেটা রাইটিং, প্রথম যেটা ইম্পর্টেন্ট ওয়ার্ক, তার নাম কি? তার নাম হচ্ছে দ্য শেফার্ডস অ্যাপোস্ট্রফি, সরি এটা অ্যাপোস্ট্রফিটা ভালো করে দাও, শেফার্ডস ক্যালেন্ডার। কি নাম? দ্য শেফার্ডস ক্যালেন্ডার। তা দেখো, এডমান্ড স্পেন্সারের ফার্স্ট ওয়ার্ক এবং ইম্পর্টেন্ট ওয়ার্ক, তার নাম হচ্ছে শেফার্ডস ক্যালেন্ডার। এটা কখন পাবলিশ হচ্ছে?
1579 এটা পাবলিশ হচ্ছে। তাহলে 1579 দ্য শেফার্ডস ক্যালেন্ডার পাবলিশ হলো। এটা কি? এটা যে ফার্স্ট পোয়েম কার গো? স্পেন্সার। স্পেন্সারের ফার্স্ট পোয়েম হচ্ছে দ্য শেফার্ডস ক্যালেন্ডার। এটা বেসিক্যালি কি বলবো আমরা, এটা একটা পাস্টোরাল পোয়েম। এটা কি পোয়েম? পাস্টোরাল পোয়েম। পাস্টোরাল কথাটা মানে কি? পাস্টোরাল কথাটা মানে হলো গ্রাম্য, এবং যেখানে একটা শেফার্ড এবং শেফার্ডেসের প্রেম দেখানো হয়। শেফার্ড মানে কি গো? রাখাল। রাখাল বালক এবং রাখাল বালিকার প্রেম দেখানো হয়, তাকে বলা হয় পাস্টোরাল। তাহলে এটা কি গো? এটা একটা পাস্টোরাল পোয়েম। এবং এই পোয়েমটি যে টোটাল 12 ইক্লোগিউজ আছে। ইক্লোগিউজ মানে কি? চ্যাপ্টার্স। তাহলে 12 ইক্লোগিউজ আছে কোথায়? এই শেফার্ডস ক্যালেন্ডার। এবং এটা লেখা হয়েছে কোন ফর্মে? ডায়ালগ ফর্ম। ডায়ালগ ফর্মে লেখা হয়েছে কোনটা? আমাদের এই শেফার্ডস ক্যালেন্ডার। তাহলে দেখো শেফার্ডস ক্যালেন্ডার আমরা প্রথম রাইটিং পেয়ে গেলাম কার? এডমান্ড স্পেন্সার। এরপর আমরা কি করব? এডমান্ড স্পেন্সারের নেক্সট রাইটিং এ চলে যাব। তাহলে এটা আমরা মুছে দিচ্ছি, আমরা চলে যাই নেক্সট রাইটিং এ। তার নেক্সট রাইটিং এ কি নাম আমরা দেখে নিই। তাহলে দেখো আমরা শেফার্ডস ক্যালেন্ডার জেনে গেলাম, শেফার্ডস ক্যালেন্ডারের পাবলিকেশন জানলাম। এরপর আমরা চলে যাব নেক্সট রাইটিং এ। নেক্সট যে রাইটিং আমরা পাচ্ছি সেটা হচ্ছে বিখ্যাত একটা রাইটিং, ভালো করে মনে রাখবে, স্টার দিয়ে রাখবে। তার নাম হচ্ছে দ্য ফেয়ারি কুইন। দ্য ফেয়ারি কুইন। তাহলে এডমান্ড স্পেন্সারের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড, তার নাম হচ্ছে কি গো? দ্য ফেয়ারি কুইন। এটা বেসিক্যালি একটা এপিক। এটা কি গোটা? এপিক, মহাকাব্য। এটা কি? এটা এপিক। এটা পাবলিকেশন এন্ড হিস্ট্রিটা জেনে নি। তাহলে এটা পাবলিকেশন দুবার হয়েছে। একবার হয়েছিল কখন? 1589। তখন 3টে বুক পাবলিশ হয়েছিল। ঠিক আছে, এই ফেয়ারি কুইনের 3টে বুক পাবলিশ হয়েছিল কখন? 1589 এ। আবার পাবলিশ হয় এটা 1596 এ, তখন আরো 3টে বুকস পাবলিশ হয়। তাই টোটাল কতগুলো বুকস আছে? টোটাল এখানে 6 বুকস আছে। তাহলে প্রথম 3টে বই, প্রথম 3টে বুক এপিক পোয়েম মানে বুঝতে পারছো বুকস থাকবে। আমরা প্যারাডাইস লস্ট অলরেডি জানি যেখানে 12টা বুকস আছে। তাহলে প্রথম 3টে বুকস পাবলিশ হয়েছিল কখন? 1589। আর বাকি 3টে বুকস পাবলিশ হয়েছিল কখন? 1596। টোটাল 6 বুকস আছে। এটা একটা এপিক পোয়েম। এবং বেসিক্যালি এটা একটা কেমন কবিতা? অ্যালিগোরিক্যাল পোয়েম। এবং এটা স্পেশাল একটা স্ট্যানজায় লেখা হয়েছে, যে স্ট্যানজাটা এডমান্ড স্পেন্সার ইনভেন্ট করেছিলেন। সেই স্ট্যানজার নাম কি গো? স্পেন্সারিয়ান স্ট্যানজা। তাহলে স্পেন্সারিয়ান স্ট্যানজাতে লেখা হয়েছে কোনটা? আমাদের এই ফেয়ারি কুইন। এবং এই ফেয়ারি কুইন এখানে কাকে ডেডিকেট করেছেন? এই কবিতাটা ডেডিকেটেড হয়েছে কাকে? সেই সময়কার রানীকে। রানী কে ছিল? কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট। তাহলে কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট কে কি করা হয়েছে? এটা ডেডিকেটেড করা হয়েছে। তাহলে এডমান্ড স্পেন্সারের আমরা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট রাইটিং জেনে গেলাম, ফেয়ারি কুইন, যেটা একটা এপিক পোয়েম। যার টোটাল 6টা বই আছে, পাবলিকেশন এবং অ্যালিগোরিক্যাল পোয়েম। এটা স্পেন্সারিয়ান স্ট্যানজা লেখা হয়েছে এবং ডেডিকেটেড টু কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট। কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট কি বলা হচ্ছে? ফেয়ারি কুইনই বলা হচ্ছে বা ফেয়ারি কুইন বলা হচ্ছে। আমরা নেক্সট রাইটিং এ চলে যাই বাই এডমান্ড স্পেন্সার। এডমান্ড স্পেন্সারের নেক্সট একটা ইম্পর্টেন্ট রাইটিং আমরা এরপর দেখে নিই। এটার জন্য তিনি ফেমাস হয়ে আছেন। এই ফেয়ারি কুইন তো ইম্পর্টেন্ট তার লাইফের একটা। এছাড়াও তিনি আরো একটা রাইটিং এর জন্য মানে ফেমাস হয়ে আছেন। সেই রাইটিংটা আমরা জেনে নেব। কি জানবো দেখো, সেই রাইটিংটার নাম হচ্ছে অ্যামোরেট্টি। কি নাম গো?
অ্যামোরেট্টি। তাহলে অ্যামোরেট্টি আরো একটা ইম্পর্টেন্ট রাইটিং বাই এডমান্ড স্পেন্সার। এই অ্যামোরেট্টি পাবলিশড হচ্ছে কখন? 1595 এ 1595 সালে পাবলিশড হচ্ছে। এবং এই যে অ্যামোরেট্টি, এটা বেসিক্যালি কি? এটা একটা সনেট সিকোয়েন্স। এটা কি গো? একটা সনেট সিকোয়েন্স, মানে সিরিজ অফ সনেটস। এখানে অনেকগুলো সনেটস আছে। কতগুলো সনেটস আছে? টোটাল 89 সনেটস আছে। টোটাল কতগুলো সনেটস আছে? 89 সনেটস, 89টা সনেটস আছে। এবং এটা কাকে ডেডিকেট করা হয়েছে? এটা ডেডিকেট করেছেন আমাদের এডমান্ড স্পেন্সার তার ওয়াইফ এবং তার প্রেমিকা, যার নাম হচ্ছে কি গো? এলিজাবেথ। সরি, একটু কারেন্ট চলে গেছিল মাঝখানে। কারেন্ট চলে যাওয়াতে আমাদের লাইভ সেশনটা অফ হয়ে গেছিল। তো চলো আমরা আবার বাকি যেখান থেকে পড়ছিলাম সেখান থেকে শুরু করি। তো দেখো আমরা কি পড়ছিলাম? আমরা অ্যামোরেট্টি সম্পর্কে জানছিলাম এবং জানলাম যে অ্যামোরেট্টি এডমান্ড স্পেন্সারের লেখা একটা সনেট সিকোয়েন্স, যেখানে 89 সনেটস আছে। তো দেখো এটা কাকে ডেডিকেট করা হয়েছে? এটা বেসিক্যালি ডেডিকেটেড টু এলিজাবেথ বয়েল। এলিজাবেথ বয়েল। তাহলে হু ইজ এলিজাবেথ বয়েল? এলিজাবেথ বয়েল হচ্ছে আমাদের এডমান্ড স্পেন্সারের বিলাভেড এবং ওয়াইফ। বিলাভেড এবং পরবর্তী ক্ষেত্রে ওয়াইফ হয়েছিলেন। এনাকে ডেডিকেট করে লেখা হয়েছে আমাদের কি? অ্যামোরেট্টি, যেটা 1595 এ পাবলিশড হয়েছে। এখানে 89 সনেটস আছে। এই অ্যামোরেট্টি কথাটার মানে কি? দেখো, অ্যামোরেট্টি কথাটা একটা ল্যাটিন ওয়ার্ড। এর মানে হচ্ছে অ্যামোর। অ্যামোর থেকে এসেছে। অ্যামোর মানে কি? লাভ। অ্যামোর মানে হচ্ছে লাভ। তা দেখো আমরা এডমান্ড স্পেন্সারের 3 নম্বর যে ইম্পর্টেন্ট বই, যার নাম হচ্ছে অ্যামোরেট্টি, সেটা আমরা পেয়ে গেলাম। সেখানে কি আছে? সেখানে 89 সনেটস আছে এবং 1595 এ পাবলিশড হয়েছিল এবং ডেডিকেটেড টু এলিজাবেথ বয়েল, মানে বিলাভেড অ্যান্ড ওয়াইফ অফ এডমান্ড স্পেন্সার। তো চলো আমরা নেক্সট রাইটিং এ চলে যাই। তো আমরা এটা মুছে দিচ্ছি। আমরা এটা মুছে দিয়ে নেক্সট রাইটিং এ চলে যাব। তাহলে স্পেন্সারের নেক্সট রাইটিংটাকে আমরা দেখে নিই। তাহলে স্পেন্সারের নেক্সট যে রাইটিং, 4 নাম্বার দিই আমরা সেটাকে, তার নাম হচ্ছে এপিথ্যালামিয়ন। কি নাম? এপিথ্যালামিয়ন। এই এপিথ্যালামিয়ন পাবলিশড হচ্ছে কখন? 1595 এ। অ্যামোরেট্টি এবং এপিথ্যালামিয়ন একসাথেই 1595 সালে পাবলিশড হচ্ছে। এই এপিথ্যালামিয়ন বেসিক্যালি এটা একটা ম্যারেজ সং। কি সং? ম্যারেজ সং। এটা বিয়ে নিয়ে লেখা। কার বিয়ে নিয়ে লেখা? এটা হচ্ছে আমাদের কি বলবো, এডমান্ড স্পেন্সার এলিজাবেথ বয়েলকে যখন বিয়ে করেছিলেন, তাদের বিয়েটাকে সেলিব্রেট করছেন কি? এই এপিথ্যালামিয়নে। তাহলে আমরা বলতে পারি রিটেন অন দেয়ার ওয়েডিং ডে। তাহলে কার সাথে কার বিয়ে? এলিজাবেথ বয়েলের সাথে এডমান্ড স্পেন্সারের বিয়েতে এটা লেখা হচ্ছে ইন 1594, 1594 সালে যখন এডমান্ড স্পেন্সার এবং আমাদের এলিজাবেথ বয়েলের বিয়ে হচ্ছে, তখন এটা লেখা হচ্ছে। কোনটা? আমাদের এই এপিথ্যালামিয়ন। তাই 4 নম্বরে আমরা এপিথ্যালামিয়ন পেয়ে গেলাম। 5 নম্বরে আমরা কি পাচ্ছি? 5 নম্বরে পাচ্ছি আমরা আরো একটা ইম্পর্টেন্ট রাইটিং বাই এডমান্ড স্পেন্সার, যার নাম হচ্ছে কি গো? প্রোথ্যালামিয়ন। এটাও একটা ম্যারেজ সং। এটাও কি গো? এটাও একটা ম্যারেজ সং বা নুপিটাল সং। নুপিটাল সং বা আমরা ম্যারেজ সং। ম্যারেজ সং আর নুপিটাল সং একই জিনিস। তাহলে এটা কি পাবলিশ হচ্ছে? প্রোথ্যালামিয়ন। এটা কখন পাবলিশ হচ্ছে? 1596 এ, 1596 সালে। এখানে দুটো ম্যারেজকে নিয়ে ডেডিকেট করছেন কে? আমাদের স্পেন্সার। তা দেখো, আগের যেটা এপিথ্যালামিয়ন, সেখানে তার নিজের বিয়ে। এখানে কিন্তু নিজের বিয়ে নয়, এখানে অন্য জনের বিয়ে। কার বিয়ে? প্রথম বিয়েটা হচ্ছে
আমাদের লেডি এলিজাবেথ নামে একজন মহিলার সাথে কার হেনরি গিল্ডফোর্ড, তাহলে কার বিয়ে? প্রথম বিয়ে হচ্ছে আমাদের লেডি এলিজাবেথ, তার সাথে কার, এটা প্লাস দিয়েছি, হেনরি গিল্ডফোর্ড, এটা হচ্ছে প্রথম বিয়ে। সেকেন্ড বিয়ে কার? সেকেন্ড ম্যারেজ কোনটা দেখতে পাচ্ছি আমরা? সেকেন্ড দেখতে পাচ্ছি আমরা লেডি ক্যাথরিন, তার সাথে কার বিয়ে? উইলিয়াম পিটার। তাহলে এই দুটো বিয়েকে নিয়ে ডেডিকেট করছেন কে? আমাদের এডমান্ড স্পেন্সার, তার এই প্রোথেলামিয়ান। এটাও একটা নুপিটাল সং বা ম্যারেজ সং, এখানেও বিয়ে নিয়ে ডেডিকেট করছেন। এটা পাবলিশ হচ্ছে কখন? 1596 এ। এখানে কার বিয়ে আছে? একটা হচ্ছে লেডি এলিজাবেথের সাথে হেনরি গিল্ডফোর্ডে, আর একটা বিয়ে হচ্ছে লেডি ক্যাথরিনের সাথে উইলিয়াম পিটারে। তাহলে আমরা এডমান্ড স্পেন্সারের বেসিক্যালি এই যে পাঁচটা ইম্পর্টেন্ট রাইটিং, সেই পাঁচটা ইম্পর্টেন্ট রাইটিং এর নাম পেয়ে গেলাম। তাহলে এডমান্ড স্পেন্সার আমাদের হয়ে গেল। আমরা এখন নেক্সট রাইটারে চলে যাবো, নেক্সট পোয়েটে চলে যাব। তো চলো আমরা নেক্সট পোয়েটে চলে যাই। তাহলে আমরা স্পেন্সারকে মুছে ফেলছি, আমরা এখন নেক্সট পোয়েটে চলে আসি। তো দেখো, এডমান্ড স্পেন্সারের পর আমাদের নেক্সট যে ইম্পর্টেন্ট পোয়েট এই পিরিয়ডে, তার নাম হচ্ছে স্যার ফিলিপ সিডনি। কি নাম গো? স্যার ফিলিপ সিডনি। সিডনির জন্ম কখন? সিডনির জন্ম হচ্ছে 1554, 1554 সালে। মৃত্যু কখন? 1586, 1586 সালে মৃত্যু। তাহলে আমরা কাকে পেলাম? স্যার ফিলিপ সিডনিকে পেলাম। সিডনির যে ইম্পর্টেন্ট রাইটিং গুলো সেগুলো আমরা জেনে নিই। সিডনির প্রথম যে ইম্পর্টেন্ট রাইটিং, যেটার জন্য তিনি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে ফেমাস হয়ে আছেন, তার নাম কি গো? তার নাম হচ্ছে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। কি নাম? অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। এটা কখন লেখা হচ্ছে? এটা লেখা হচ্ছে 1580s এ, 1580 দশকে। বাট পাবলিশড হচ্ছে কখন? পাবলিশড হচ্ছে আমাদের সিডনির মৃত্যুর পর। কত সালে? 1591 সালে পাবলিশড হচ্ছে। এটা বেসিক্যালি কি? এটা হচ্ছে একটা সনেট সিকোয়েন্স, মানে এর মধ্যে অনেকগুলো সনেট আছে। কতগুলো সনেট আছে? এর মধ্যে টোটাল 108 সনেটস আছে এবং 11 সংস, 11টা গান আছে। তাহলে 108টা সনেট আছে, তার সাথে কি আছে? 11টা গান আছে, তার মধ্যে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলার মধ্যে। এই অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, এই কথাটার মানে কি? অ্যাস্ট্রোফেল কথাটার মানে হলো স্টার লাভার, আর স্টেলার কথার মানে হলো স্টার। তাহলে কি মানে হলো? স্টার লাভার অ্যান্ড স্টার। অ্যাস্ট্রোফেল মানে হচ্ছে স্টার লাভার, আর স্টেলা মানে হচ্ছে স্টার। তাহলে আমরা পেয়ে গেলাম কি? আমরা পেয়ে গেলাম অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। আমাদের সিডনির লেখা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্কের নাম আমরা জেনে নিই। সেকেন্ড ইম্পর্টেন্ট ওয়ার্কের নাম হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। এর আরেকটা নাম আছে দ্য ডিফেন্স অফ পোয়েজি। এটা কখন লেখা হচ্ছে? এটা লেখা হচ্ছে 1580s, ওই 1580-তে। এবং কখন পাবলিশড হচ্ছে? পাবলিশড হচ্ছে এটা 1595। পাবলিশ কখন হচ্ছে? 1595, আমাদের সিডনির মৃত্যুর পর। তাহলে দেখো, সেকেন্ড ইম্পর্টেন্ট ওয়ার্ক পেলাম অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি বা দ্য ডিফেন্স অফ
পোয়েজি, এটা লেখা হচ্ছে 1580 সালে, পাবলিশড হচ্ছে কখন? 1595 সালে। এটা কি ধরনের ওয়ার্ক? আগেরটা যেমন সনেট সিকোয়েন্স, এটা কি ধরনের ওয়ার্ক? এটা বেসিক্যালি একটা ক্রিটিসিজম। এটা কি গো? একটা ক্রিটিসিজম। এই ক্রিটিসিজমটা কেন লিখেছিলেন? এটা লেখার পেছনে একটা কারণ আছে। কারণটা কি? কারণটা আমরা জেনে নিই। তাহলে এটা লেখার পেছনে যে কারণটা সেটা হলো যে সেই সময়কার একজন রাইটার যার নাম হচ্ছে স্টিফেন গসন। কি নাম? স্টিফেন গসন। এই স্টিফেন গসন তিনি একটা রাইটিং লিখেছিলেন। তিনি তার যে রাইটিং, সেই রাইটিং এর নাম হচ্ছে দ্য স্কুল অফ অ্যাবিউজ। কি লিখেছিলেন? দ্য স্কুল অফ অ্যাবিউজ নামে একটা রাইটিং লিখেছিলেন, এবং এই রাইটিং এ কি করেছিলেন? তিনি পোয়েটদের ক্রিটিসাইজ করেছিলেন। কে? স্টিফেন গসন। কত সালে লিখেছিলেন? 1579 এ। সিডনি তার অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিতে কি করছেন? এই স্টিফেন গসনকে একটা রিপ্লাই দিচ্ছেন যে না স্টিফেন গসন, তুমি কবিতা সম্পর্কে যে কথাগুলো লিখেছো সেগুলো কি ভুল কথা লিখেছো। তাহলে দেখো বুঝতেই পারছি আমরা এটা লেখার কারণ কি? স্টিফেন গসনকে একটা রিপ্লাই দেওয়া। স্টিফেন গসনের দ্য স্কুল অফ অ্যাবিউজ, যেটা 1579 এ লেখা হয়েছিল, সে তাকে রিপ্লাই দেওয়ার জন্য সিডনি লিখছেন কি অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। তাহলে দেখো আমরা ফিলিপ সিডনি পেয়ে গেলাম। তাহলে দেখো ফিলিপ সিডনি পেয়ে গেলাম। তো ফিলিপ সিডনির পর আমরা কি করব? আমরা ফিলিপ সিডনির লাস্ট যে রাইটিং, সেই রাইটিংটা দেখে নেব। আমরা দুটো রাইটিং পেয়ে গেলাম। আমরা 3 নম্বর রাইটিং এ চলে যাই। ফিলিপ সিডনির 3 নম্বর রাইটিং এর নাম কি? আমরা দেখে নিই 3 নম্বর রাইটিং এর নামটা কি। ফিলিপ সিডনির 3 নম্বর রাইটিং এর নাম হচ্ছে আর্কেডিয়া। এই আর্কেডিয়া এর আরো একটা নাম আছে। কি নাম আছে? দ্য কাউন্টেস অফ পেমব্রোকস আর্কেডিয়া। এটা হচ্ছে ফুল টাইটেল। কিসে? আর্কেডিয়ার ফুল টাইটেল হচ্ছে কি? দ্য কাউন্টেস অফ পেমব্রোকস আর্কেডিয়া। এটা বেসিক্যালি কি? এটা হচ্ছে একটা পাস্টোরাল রোমান্স। পাস্টোরাল কথাটা আমরা আগেই জেনেছি। তাহলে এটা হচ্ছে কি? একটা পাস্টোরাল রোমান্স। এটা কখন পাবলিশড হয়েছে? এটা দুবার পাবলিশড হয়। একটা পাবলিশড হয় 1590 তে, ইনকমপ্লিট ভার্সন। কি পাবলিশড হয়? ইনকমপ্লিট ভার্সনে পাবলিশড হয় 1590 তে। আবার পাবলিশড হয় 1598 এ। এটা কি পাবলিশড হয়? কমপ্লিট ভার্সন। তাহলে ইনকমপ্লিট ভার্সনে পাবলিশড হচ্ছে 1590 তে, আর কমপ্লিট ভার্সনে পাবলিশড হচ্ছে 1598 এ। আরেকটা পয়েন্ট যেটা আমি ফিলিপ সিডনি সম্পর্কে স্কিপ করে গেছি, সেটা আমি বলে দিচ্ছি তোমাদের। এই যে তার যে রাইটিং আমরা পেলাম, যেটা আমরা পেলাম অ্যাস্ট্রোফেল এন্ড স্টেলা, এটা লিখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট। এই অ্যাস্ট্রোফেল এন্ড স্টেলা এটা কাকে ডেডিকেট করা হয়েছিল? এটা লিখে নাও। ডেডিকেশনটা তখন আমরা লিখিনি, এখন লিখে নাও। কাকে ডেডিকেট করা হয়েছিল? আমাদের ফিলিপ সিডনি একজনকে ভালোবাসতেন, সেই মহিলাকে। সেই মহিলার নাম কি ছিল? পিনেলোপি ডেব্রোস। পিনেলোপি ডেব্রোস। কোশ্চেন আসতেই পারে যে কাকে ডেডিকেট করা হয়েছিল। ব্যাস, তাহলে পিনেলোপি ডেব্রোস মানেটা কি? DEVEREUX। তারপর অ্যাস্ট্রোফেল এন্ড স্টেলা ডেডিকেটেড টু পিনেলোপি ডেব্রোস। তাহলে আমরা স্যার ফিলিপ সিডনির মোটামুটি আমরা রাইটিং গুলো পেয়ে গেলাম, তিনটে মোস্ট ইম্পর্টেন্ট রাইটিং। ফিলিপ সিডনি আমাদের এখানেই শেষ হলো। আমরা এরপর নেক্সট রাইটারে চলে যাব। তো চলো আমরা নেক্সট রাইটার দেখে নিই। কি তোমরা এগুলো খাতার মধ্যে সব পয়েন্ট ডাউন করে নেবে, কারণ খাতার মধ্যে পয়েন্ট ডাউন করা থাকলে তোমাদের পরবর্তী ক্ষেত্রে এগুলো পড়তে কোনো অসুবিধা হবে না। আর বুঝতেই পারছো এলিজাবেথেন পিরিয়ড একটা বড় পিরিয়ড, তাই এই পিরিয়ডের একদিনে ক্লাস হবে না, আমরা ক্লাসটাকে 2 বা 3টে ক্লাসে করব।
তো আজকে প্রথম ক্লাস এলিজাবেথেন পিরিয়ডে। তো আজকে আমরা পোয়েটগুলোকে জানছি। নেক্সট কাকে পাচ্ছি আমরা? নেক্সট পাচ্ছি আমরা মাইকেল ড্রেটন। কি নাম তার? মাইকেল ড্রেটন। ড্রেটনের জন্ম কখন? 1563, মৃত্যু কখন? 1631। তাহলে ড্রেটনের ইম্পর্টেন্ট রাইটিং গুলো দেখি। তাহলে প্রথমে কি পাচ্ছি? প্রথমে পাচ্ছি দ্য হারমোনি অফ দ্য চার্চ। তাহলে প্রথমেই পাচ্ছি ড্রেটনে আমরা কি? দ্য হারমোনি অফ দ্য চার্চ। পাবলিশড হচ্ছে কখন? 1590, 1590 সালে। এটা বেসিক্যালি কি? স্পিরিচুয়াল পোয়েমস। এখানে কি আছে? কালেকশন অফ স্পিরিচুয়াল পোয়েমস। কাকে ডেডিকেট করা হয়েছে? তাই ডেডিকেট করা হয়েছে লেডি ডেব্রোজকে। লেডি ডেব্রোজকে ডেডিকেট করা হয়েছে। এই লেডি ডেব্রোজ এবং পিনেলোপি ডেব্রোজ এনারা দুজন কিন্তু মানে আলাদা জন, এরা একই লোক নয় কিন্তু। পিনেলোপি ডেব্রোজ হচ্ছে আমাদের কি বলবো সিডনির লাভার, কিন্তু সিডনির বিলাভেড, বাট এই লেডি ডেব্রোজ একজন অন্যজন। তাকে ডেডিকেট করছেন কে? আমাদের মাইকেল ড্রেটন, তার দ্য হারমোনি অফ দ্য চার্চ, যেটা স্পিরিচুয়াল পোয়েমস আছে। এই যে স্পিরিচুয়াল পোয়েমস, এই যে যেটা লিখছেন দ্য হারমোনি অফ দ্য চার্চ, এটা কিন্তু মাইকেল ড্রেটন ইন্সপায়ার হয়েছে। কি থেকে ইন্সপায়ার হয়েছে? আমাদের ওল্ড টেস্টামেন্টের একটা বুক থেকে। তার নাম হচ্ছে কি? সং অফ সোলোমন। সং অফ সোলোমন। এখান থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু লিখেছেন কে? আমাদের মাইকেল ড্রেটন, তার দ্য হারমোনি অফ দ্য চার্চ। তা দেখো মাইকেল ড্রেটনের রাইটিং আমরা পেয়ে গেলাম, প্রথম রাইটিং পেলাম। এরপর আমরা মাইকেল ড্রেটনের সেকেন্ড রাইটিং এ চলে যাব। তা তার সেকেন্ড রাইটিং এর নাম কি? তাহলে মাইকেল ড্রেটনের সেকেন্ড রাইটিং এর নাম আমরা দেখে নিই। তার সেকেন্ড রাইটিং এর নাম হচ্ছে পলি অলবিয়ন। পলি অলবিয়ন। এটা কি? এটা পাবলিশড হচ্ছে কখন? 1612। এটা বেসিক্যালি কি? এটা হচ্ছে একটা লঙ্গার পোয়েম, এবং এখানে আমরা কি দেখতে পাই? ট্রপোগ্রাফিক্যাল ব্যাপার দেখতে পাই, মানে দুটো রিজিয়নের বর্ণনা দেখতে পাই, দুটো অঞ্চলের বর্ণনা দেখতে পাই। কিসের কিসের বর্ণনা? তাহলে ডেসক্রিপশন দেখতে পাই আমরা। কিসে কিসে ডেসক্রিপশন? ইংল্যান্ডের আর ওয়েলসের। ওয়েলস এবং ইংল্যান্ডের ডেসক্রিপশন দেখতে পাই আমরা কোথায়? পলি অলবিয়ন। তো চলো আমরা নেক্সট রাইটিং এ চলে যাই। কার? মাইকেল ড্রেটনের থার্ড রাইটিং এবং লাস্ট রাইটিং, লাস্ট ইম্পর্টেন্ট রাইটিং। তার নাম হচ্ছে কি গো? মাটিল্ডা। যেটা পাবলিশড হচ্ছে কখন? 1594 এ। এটা বেসিক্যালি কি? একটা এপিক পোয়েম। মাটিল্ডা কি গো? একটা এপিক পোয়েম। এটা কিসে লেখা হয়েছে? রাইম রয়্যালে লেখা হয়েছে। রাইম রয়্যাল স্ট্যান্ডার্ডে লেখা হয়েছে। কোনটা? আমাদের এই মাটিল্ডা, যেটা পাবলিশড হচ্ছে কখন? 1594 এ। এটা হচ্ছে একটা বেসিক্যালি এপিক পোয়েম বাই মাইকেল ড্রেটন। তাহলে মাইকেল ড্রেটনের আমরা রাইটিং গুলো পেয়ে গেলাম। আমরা এরপর নেক্সট রাইটারে চলে যাব। নেক্সট রাইটার কে আছে দেখো, মুছে দিচ্ছি এগুলো আমরা। মাইকেল ড্রেটনের পর আমরা নেক্সট রাইটারকে দেখে নিই এবং নেক্সট রাইটারকে জেনে নিই। নেক্সট রাইটারের নাম হচ্ছে স্যামুয়েল ড্যানিয়েল। ড্যানিয়েলের জন্ম কখন? 1562, মৃত্যু কখন? 1619। তাহলে স্যামুয়েল ড্যানিয়েলের জন্ম কখন? 1562, মৃত্যু হচ্ছে 1619। তিনি যেটার জন্য বিখ্যাত সেটা হচ্ছে ডেলিয়া নামে একটি সনেট সিরিজের জন্য। কি গো? 1592 এ পাবলিশড হচ্ছে। এটা বেসিক্যালি কি? সনেট সিকোয়েন্স। এটা হচ্ছে কি? সনেট সিকোয়েন্স। এখানে কতগুলো সনেট আছে?
টোটাল 28 সনেটস আছে। টোটাল কতগুলো সনেট আছে? ডেলিয়াতে টোটাল 28 সনেটস আছে। স্যামুয়েল ড্যানিয়েলের লেখা কি? আমাদের ডেলিয়া। বুঝতেই পারছো। আর কি? আর হচ্ছে তার একটা ইম্পর্টেন্ট রাইটিং, তার নাম হচ্ছে দ্য মেডস মেটামরফোসিস। যেটা পাবলিশ হচ্ছে কত সালে? 1600 মানে 1600 সালে পাবলিশ হচ্ছে। এটা বেসিক্যালি কি? এটা হচ্ছে একটা প্লে। কেমন প্লে? পাস্টোরাল প্লে। এটা হচ্ছে একটা নাটক। কেমন নাটক গো? পাস্টোরাল নাটক। তাহলে আমরা স্যামুয়েল ড্যানিয়েলের দুটো রাইটিং পেয়ে গেলাম, ডেলিয়া এবং দ্য মেডস মেটামরফোসিস, এটা পেয়ে গেলাম। তো চলো আমরা স্যামুয়েল ড্যানিয়েলের পর আমরা নেক্সট রাইটারে চলে যাই। নেক্সট রাইটারকে আমরা জেনে নিই। নেক্সট রাইটারের নাম কি? আমাদের নেক্সট রাইটারের নেক্সট দুজনকে আমরা একসাথে জানবো, কারণ এরা দুজন একসাথেই বিখ্যাত আমাদের। যেমন আমরা ওয়াট এবং সারেকে জানলাম, এরকম নেক্সট এনাদের দুজনকে একসাথে জানবো। তাহলে নামগুলো কি? একজনের নাম হচ্ছে ফিনাস ফ্লেচার। এনার জন্ম হচ্ছে 1582, মৃত্যু হচ্ছে 1650। আরেকজনের নাম হচ্ছে গাইলস ফ্লেচার। এনার জন্ম হচ্ছে 1588, বাট মৃত্যুটা আমাদের কাছে কি গো? আননোন, তাই আমরা কোশ্চেন মার্ক দিয়ে রেখে দিলাম। তা দেখো, ফিনাস ফ্লেচার এবং গাইলস ফ্লেচার এনারা দুজন একসাথে ফেমাস, ঠিক যেমন ওয়াট এবং সারে ছিল, ঠিক এই দুই ফ্লেচার। এরা কেন ফেমাস? এরা বেসিক্যালি এনারা হচ্ছে দুজন কি বলবো, ইংলিশ স্পেন্সারিয়ানস। মানে এনাদের রাইটিং এ এডমন্ড স্পেন্সারের ইনফ্লুয়েন্স দেখতে পাওয়া যায়। তাহলে কোশ্চেন আসতেই পারে যে কোন রাইটার হচ্ছে ইংলিশ স্পেন্সারিয়ানস। সেখানে চারটে অপশন দিয়ে দেবে, তার মধ্যে হয়তো এই দুটোর মধ্যে একটা থাকবে, তোমাদের সঠিকটা করতে হবে। তাহলে ইংলিশ স্পেন্সারিয়ানস কে? এই ফিনাস ফ্লেচার আর গাইলস ফ্লেচার। ঠিক আছে, তাহলে এনাদের দুটো ইম্পর্টেন্ট রাইটিং জেনে নিই। আমরা প্রথমে কার জানবো? প্রথমে আমরা জানবো কার? ফিনাস ফ্লেচারের জানবো। ফিনাস ফ্লেচারের যে ইম্পর্টেন্ট রাইটিং তার নাম হচ্ছে দ্য ইজল অফ ম্যান। এর আরেকটা নাম আছে দ্য পার্পল আইল্যান্ড। পাবলিশ হচ্ছে কখন? 1633। আর আমাদের গাইলস ফ্লেচার, এনার জেনে কি? এনার রাইটিং এর নাম হচ্ছে ক্রাইস্টস ভিক্টোরি অ্যান্ড ট্রায়াম্ফ। এটা পাবলিশ হচ্ছে কখন? 1610, 1610। তা দেখো আমরা ফিনাস ফ্লেচারে পেলাম কি? দ্য ইজল অফ ম্যান বা দ্য পার্পল আইল্যান্ড, যেটা 1633 তে পাবলিশ হচ্ছে। আর গাইলস ফ্লেচারে কি পেলাম? ক্রাইস্টস ভিক্টোরি অ্যান্ড ট্রায়াম্ফ, যেটা 1610 এ পাবলিশ হচ্ছে। তা দেখো আমরা বেসিক্যালি এই পর্যন্ত জানলাম। এরপর আমরা নেক্সট জানবো। নেক্সট কাকে জানবো? নেক্সট আমরা যাকে জানবো তিনি হচ্ছেন আমাদের একমাত্র মেটাফিজিক্যাল পোয়েট এবং ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, যিনি এই এলিজাবেথেন পিরিয়ডে বিলং করছেন। তার নাম হচ্ছে কি? জন ডান। তো চলো আমরা একটু জন ডানকে জানবো। তাহলে মুছে দিচ্ছি এগুলো আমি সবই। আমরা এরপর জন ডানকে জানবো এবং তার রাইটিং গুলোকে জানবো। জন ডান একজন ইম্পর্টেন্ট রাইটার, তাকে ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি বলা হয়। বুঝতেই পারছো, ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি মানে তিনি শুরু করেছেন মেটাফিজিক্যাল পোয়েট্রি। তাহলে কাকে জানবো আমরা? জন ডানকে। জন ডান। ডানের জন্ম কখন? 1572, মৃত্যু কখন? 1631। ডানের সম্পর্কে আমরা জেনে নিই।
ডানকে কি বলা হয়ে থাকে? ডানকে বলা হয়ে থাকে ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। তাহলে মেটাফিজিক্যাল পোয়েট্রি জনক বলা হয়ে থাকে কাকে? জন ডানকে। সেই জন ডানকে আমরা জানবো, ঠিক আছে? তো দেখো এই যে মেটাফিজিক্যাল টার্মটা নিয়ে আগে একটু জেনে নিই, এগুলো থেকে কোয়েশ্চেন আসে, ওই জন্য আমরা জানবো এগুলোকে। এই যে মেটাফিজিক্যাল টার্মটা, এই টার্মটাকে কে কয়েন করলেন? কয়েন মানে কে নিয়ে এলেন? মেটাফিজিক্যাল টার্মটাকে কে কয়েন করেছিলেন? আমাদের বিখ্যাত একজন ক্রিটিক, তার নাম হচ্ছে ডক্টর স্যামুয়েল জনসন। ডক্টর স্যামুয়েল জনসন। এই স্যামুয়েল জনসন এই টার্মটাকে কি করলেন? কয়েন করলেন। কোথায় কয়েন করলেন? তার একটা বইয়ে। বইটার নাম কি? বইটার নাম হচ্ছে লাইভস অফ দ্য মোস্ট এমিনেন্ট ইংলিশ পোয়েটস। বইটার নাম কি? লাইভস অফ দ্য মোস্ট এমিনেন্ট ইংলিশ পোয়েটস। এই বইটিতে স্যামুয়েল জনসন এই মেটাফিজিক্যাল টার্মটি কি করলেন? কয়েন করলেন, মানে নিয়ে এলেন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে। এবং এই লাইভস অফ দ্য মোস্ট এমিনেন্ট ইংলিশ পোয়েটস, এখানে একটা চ্যাপ্টার আছে। চ্যাপ্টারটার নাম কি গো? চ্যাপ্টারটার নাম হচ্ছে আব্রাহাম কোলে। এই আব্রাহাম কোলে নামে যে চ্যাপ্টারটি আছে, মানে আব্রাহাম কোলেকে নিয়ে তিনি ডিসকাস করছেন, এই চ্যাপ্টারে এই মেটাফিজিক্যাল টার্মটিকে তিনি প্রথমবারের জন্য উল্লেখ করলেন। কোন বইটিতে? লাইভস অফ দ্য মোস্ট এমিনেন্ট ইংলিশ পোয়েটস, এর ভেতরে চ্যাপ্টার আব্রাহাম কোলে। তাহলে এটা পেলাম। সেকেন্ড, এই যে জন ডান, এই জন ডানকে নিয়ে, জন ডান যে মেটাফিজিক্যাল কবি, এই কথাটা কে প্রথম বললেন? এটা কে বললেন? এটা বললেন জন ড্রাইডেন। কে বললেন? জন ড্রাইডেন বললেন। কি বললেন? যে জন ডান হচ্ছে কি? মেটাফিজিক্যাল কবি। জন ড্রাইডেন কি বলেছিলেন? ড্রাইডেন বিখ্যাত কথা বলেছিলেন ডান সম্পর্কে, সেটা লিখে রাখো। তিনি বলেছিলেন হি অ্যাফেক্টস দ্য মেটাফিজিক্স। এটা কে বলেছিলেন? এটা আমাদের জন ড্রাইডেন বলেছিলেন। কার সম্পর্কে বলেছিলেন? জন ডান সম্পর্কে। তা দেখো এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে এই কোডটা কে বলেছিলেন, কোশ্চেন আসতেই পারে। তাহলে জন ড্রাইডেন বলেছিলেন। এবং মেটাফিজিক্যাল টার্মটাকে কে কয়েন করেছিলেন? স্যামুয়েল জনসন। তাহলে এগুলো আমরা জেনে গেলাম মেটাফিজিক্যাল সম্পর্কে বেসিক্যালি ব্যাপারগুলো। নেক্সট আমরা যেটা জানবো, এটা মুছে দিচ্ছি আমরা, এটা মুছে দিয়ে আমরা নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে এই জন ড্রাইডেনের ফলোয়ার কারা ছিলেন, মানে কারা এই মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রিতে বিলং করেন। তো এই পোয়েটগুলোকে আমরা জেনে নেবো এখন নামগুলো, বাট এদেরকে নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে ক্লাস করব। আমরা যখন এদের পিরিয়ডে যাব, মানে পরের পিরিয়ডে যাব, তখন দেখবে এই মেটাফিজিক্যাল পোয়েটগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। এখন শুধু আমরা জন ডানকে, তিনি যেহেতু এই পিরিয়ডে রয়েছেন তাই জন ডানকে আলোচনা করছি। তাহলে কে কে ফলোয়ার ছিল ডানে? তাহলে ফলোয়ার্স, তাহলে ফলোয়ারদের মধ্যে আমরা পাচ্ছি কাকে? অ্যান্ড্রিউ মার্ভেল কে পাচ্ছি। অ্যান্ড্রিউ মার্ভেল কে পাচ্ছি। আর কাকে পাচ্ছি? আর আমরা পাচ্ছি জর্জ হারবার্ট কে। অ্যান্ড্রু মার্ভেল কে পেলাম, জর্জ হারবার্ট কে পেলাম। আর কাকে পেলাম আমরা? রিচার্ড ক্রাসো। আর কাকে পাচ্ছি আমরা? হেনরি ভন। আর কাকে পাচ্ছি আমরা? আব্রাহাম কোলে। এনাদেরকে আমরা পাচ্ছি। এনারা কারা? ফলোয়ার। কার ফলোয়ার গো? জন ডানের ফলোয়ার বা মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি ফলোয়ার। তাহলে এইগুলো আমরা মেটাফিজিক্যালের ব্যাকগ্রাউন্ডটা জানলাম। এরপর আমরা জন ডানের যে পোয়েটিক্যাল ব্যাকগ্রাউন্ড বা পোয়েটিক্যাল ক্যারিয়ার সেটা জানবো। তাহলে জন ডানের যে পোয়েটিক্যাল ক্যারিয়ার সেটা আমরা 1 নাম্বার দিয়ে লিখি।
দেখো জন ডানের ম্যাক্সিমাম কবিতা মানে সব কবিতায়, ম্যাক্সিমাম নয় সব কবিতায় পাবলিশড হয়েছিল পস্থমাসলি, মানে জন ডানের মৃত্যুর পর। তো জন ডানের মৃত্যুর পর যে বইটার আন্ডারে জন ডানের সমস্ত কবিতা পাবলিশড হয়েছিল সেই বইটার নাম জানি, সেই বইটার নাম হচ্ছে সংস অ্যান্ড সনেটস। কি নাম? সংস অ্যান্ড সনেটস। এই বইটির আন্ডারে ডানের লেখা সমস্ত কবিতা পাবলিশড হয়েছিল কত সালে? 1633 সালে। তাহলে 1633 সালে সংস অ্যান্ড সনেটস নামে যে কালেকশন, সেই কালেকশনে জন ডানের সমস্ত কবিতা পাবলিশড হয়। তাহলে মৃত্যুর পর তাহলে কি কি কবিতা ছিল, কি ছিল, সব এরপর আমরা ডিটেলসে জানি। একটু জন ডানের কবিতাগুলোকে জানতে হবে, ইম্পর্টেন্ট কবিতাগুলোকে আমরা জানবো। তা দেখো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে জন ডানের সনেটগুলোকে জানবো। তাহলে ডান বেসিক্যালি কতগুলো সনেট লিখেছিলেন? তিনি বেসিক্যালি সনেট লিখেছিলেন 19টা। কতগুলো? 19টা সনেট লিখেছিলেন। এই সনেটগুলোকে বলা হয়ে থাকে হোলি সনেটস। কি বলা হয়ে থাকে বাবা? হোলি সনেটস বলা হয়ে থাকে। বুঝতে পারলে? এবারে এই সনেটসগুলোর মধ্যে দুটো সনেট হচ্ছে খুব ইম্পর্টেন্ট। একটা নাম কি? একটা নাম হচ্ছে ডেথ বি নট প্রাউড, এটা একটা ইম্পর্টেন্ট সনেট। আর এটা কি? আর একটা নাম হচ্ছে ব্যাটার মাই হার্ট। এই দুটো হচ্ছে জন ডানের কি মোস্ট ফেমাস। এগুলো লেখা হয়েছিল কত সালে? 1610 সালে লেখা হয়েছিল, বাট পাবলিশড হয়েছিল ওই একটাই কালেকশন, সংস এন্ড সনেটস। আর কোনো কালেকশন নেই কার গো? জন ডানের ওই একটা কালেকশনই সব পাবলিশড হয়। তাহলে জন ডানের এই দুটো সনেটস, একটা হচ্ছে ডেথ বি নট প্রাউড, এটা হচ্ছে ব্যাটার মাই হার্ট, যে দুটো 1610 সালে পাবলিশ হয়েছিল, এগুলো হচ্ছে মোস্ট ফেমাস সনেটস। তার 19টা সনেটের মধ্যে এই দুটো হচ্ছে মোস্ট ফেমাস। তা দেখো জন ডানের আমরা সংস এন্ড সনেটস কালেকশনটার নামটা জানলাম, এবং আমরা জানতে পারছি আস্তে আস্তে যে এই কালেকশনের মধ্যে কি কি পাবলিশড হয়েছিল সেইগুলো। নেক্সট আমরা জন ডানে কি পাবো? নেক্সট পাবো আমরা জন ডানের এলিজি। জন ডান কি লিখেছিলেন? এলিজিও লিখেছিলেন, সেটাও পাবলিশড হয় এই 1633 সংস এন্ড সনেটসে। তাই এলিজির নাম কি? এলিজিটার নাম হচ্ছে টু হিজ মিস্ট্রেস গোয়িং টু বেড। টু হিজ মিস্ট্রেস গোয়িং টু বেড, এটা লেখা হয়েছিল কখন? এটা লেখা হয়েছিল ওই 1630 সালে, বাট পাবলিশড হয়েছিল এই কালেকশনে সংস এন্ড সনেটস। এছাড়াও তিনি স্যাটায়ার লিখেছিলেন। কি লিখেছিলেন গো? স্যাটায়ার। কে? জন ডান। তার স্যাটায়ারটার নাম কি? অফ দ্য প্রোগ্রেস অফ দ্য সোল। এটা কখন লেখা হয়েছিল? ওই 1601 সালে লেখা হয়েছিল, কিন্তু পাবলিশড হয়েছিল কোথায়? সংস এন্ড সনেটসে 1633। তা দেখো আমরা কি পেলাম? এলিজি পেলাম, স্যাটায়ার পেলাম, আর কি পেলাম? সনেটস পেলাম। এছাড়াও তিনি প্রোজ লিখেছিলেন। জন ডান প্রোজ লিখেছিলেন। সেই প্রোজটার নাম কি? ডেথস ডুয়েল। কখন লেখা হয়েছিল? 1630 সালে। এবং এটা পরবর্তী ক্ষেত্রে 1633-এ এই কালেকশনে পাবলিশড হয়নি, আলাদাভাবে পাবলিশড হয়েছিল শুধু তার প্রোজটা। ঠিক আছে? বাকি যত কবিতা আছে সমস্ত কবিতা কিন্তু এই সংস এন্ড সনেটসের আন্ডারেই পাবলিশড হয়েছিল। সেটা স্যাটায়ার হতে পারে, সেটা এলিজি হতে পারে, সেটা আরো বাকি যে কবিতাগুলো আছে সেগুলো হতে পারে, সেগুলো কিন্তু 1630-এ এই সংস এন্ড সনেটসের আন্ডারে পাবলিশড হয়েছিল। অর্থাৎ তার প্রোজ রাইটিং ডেথস ডুয়েল যেটা 1630-এ লেখা হয়েছিল সেটাও কিন্তু আমরা জানতে পারলাম। এরপর নেক্সট আমাদের যেটা জানতে হবে, যেটা জেনে আমরা ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে এই যে জন ডান তো মেটাফিজিক্যাল পোয়েট,
তার ইম্পর্টেন্ট মেটাফিজিক্যাল কবিতা কোনগুলো, তার কিছু ইম্পর্টেন্ট মেটাফিজিক্যাল কবিতা আছে যে কবিতাগুলো আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন সিলেবাসে বিভিন্ন ক্লাসে পড়তে হয়। তো সেই ইম্পর্টেন্ট মেটাফিজিক্যাল কবিতাগুলো, সেই মেটাফিজিক্যাল কবিতাগুলো আমরা জেনে নেব কার, জন ডানের। তো দেখো জন ডানের যে ইম্পর্টেন্ট মেটাফিজিক্যাল কবিতাগুলো আছে সেগুলো কি, তার মেটাফিজিক্যাল কবিতাগুলো কি কি কারবো, জন ডানের। তাহলে প্রথম তার বিখ্যাত মেটাফিজিক্যাল কবিতা, তার নাম হচ্ছে দ্য ফ্লি। সেকেন্ডে আমরা কি পাচ্ছি, গুড মরো। থার্ডে আমরা কি পাচ্ছি, লিখে নেবে এগুলো সব, দ্য সানরাইজিং। ফোর্থে আমরা কি পাচ্ছি, দ্য ক্যানোনাইজেশন। ফিফথে আমরা কি পাচ্ছি, ভ্যালেডিকশন কোলন ফরবিডিং মোর্নিং। ফিফথে কি পাচ্ছি, সিক্সথে কি পাচ্ছি, দ্য এক্সট্যাসি। আমরা সেভেন্থে কি পাচ্ছি, নকটার্নাল। আমরা এইথ মানে লাস্ট যে মেটাফিজিক্যাল কবিতা, এটা ইম্পর্টেন্ট, আরো অনেক আছে, সেটা কি পাচ্ছি, দ্য অ্যানিভার্সারি। তাহলে এই বেসিক্যালি আমাদের জন ডান হয়ে গেল। এবং জন ডানে আমরা কি করছি, আজকের ক্লাসটা শেষ করছি। তো ক্লাসটা শেষ করার আগে লাস্ট একটা পয়েন্ট আমরা বলে দিই, এই যে মেটাফিজিক্যাল কথাটার মিনিংটা বলে দিই, এটা অনেক সময় ইম্পর্টেন্ট হয়ে থাকে। এই মেটাফিজিক্যাল দুটো ওয়ার্ড দিয়ে তৈরি, একটা হচ্ছে মেটা যার মানে হচ্ছে বিয়ন্ড, আর একটা হচ্ছে ফিজিক্যাল মানে হচ্ছে ফিজিক্স। তাহলে বিয়ন্ড ফিজিক্স মিন্স মেটাফিজিক্যাল। তো চলো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো, কোনো জায়গায় যদি কিছু প্রবলেম থাকে, তাহলে সেই প্রবলেমটা অবশ্যই আমার সাথে শেয়ার করবে। আর মাঝখানে একবার কারেন্ট অফ হয়ে গেছিল, বুঝতেই পারছো, সব কিছু অন্ধকার হয়ে গেছিল, আবার আমরা পুনরায় ক্লাসটা শুরু করলাম। তো আশা করছি ওই কারেন্ট অফ জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো যদি ক্লাসের কিছু প্রবলেম থাকে আমাকে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। আর যদি প্রবলেম না থাকে সেটাও জানিও। ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, ভালো লাগলে জানাবে যে হ্যাঁ ভালো লেগেছে, খারাপ লাগলে অবশ্যই জানাবে যে খারাপ লেগেছে, তাহলে আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব। তো চলো আজকে টাটা, সবাই ভালো থেকো, সবাই হেলদি থেকো, সবাই স্যানিটাইজ থেকো, সবাই হ্যাপি থেকো, সবাইকে গড ইজ অলওয়েজ উইথ ইউ, টাটা।